বন্ধুরা, একটি ভয়ঙ্কর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়ে আজকে হাজির হয়েছি। গত ৩ বছর ধরে আমরা দেখেছি ভারতীয় তেজাস যুদ্ধবিমানের ইঞ্জিন সরবরাহ নিয়ে অস্বাভাবিক দেরি হয়েছে। দেখুন, অনেকেই প্রশ্ন তুলেছেন, এটা কি শুধুই টেকনিক্যাল সমস্যা ছিল নাকি এর পেছনে কৌশলগত চাপও কাজ করেছে। কেননা আন্তর্জাতিক রাজনীতিতে চাপ প্রয়োগের পদ্ধতি সবসময় সরাসরি হয় না। আর এখন ঠিক একই ধরনের আশঙ্কা ঘুরে বেড়াচ্ছে ভারতের রাফাল যুদ্ধবিমানকে ঘিরেও। দেখুন, রাফালকে টার্গেট করা হয়েছে কারণ এটা কিন্তু কারোর অজানা নয় যে মার্কিন প্রতিরক্ষা শিল্প অনেক দিন ধরেই চেয়েছিল ভারত তাদের তৈরি যুদ্ধবিমান কিনুক। তাদের তৈরি যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে F-35 লাইটনিং II, F/A-18 সুপার হর্নেট অথবা F-15EX। কিন্তু ভারত শেষ পর্যন্ত ফরাসি প্ল্যাটফর্ম অর্থাৎ ড্যাসাল্ট অ্যাভিয়েশনের তৈরি করা ড্যাসাল্ট রাফালকেই বেছে নিয়েছে। বন্ধুরা, অনেক বিশ্লেষকরা বলছেন, যদি একটি বড় শক্তি তাদের প্রতিরক্ষা রপ্তানি হারায় তাহলে তারা কি বিকল্প কৌশল নেবে না। দেখুন, সাম্প্রতিক সময়ে আলোচনা হয়েছে ভারত ও ফ্রান্সের মধ্যে সম্ভাব্য 114টি রাফাল যুদ্ধবিমানকে নিয়ে। যদি এই ডিল বাস্তবায়িত হয় তাহলে ভারতীয় বিমান বাহিনী শুধু আঞ্চলিক নয়, কৌশলগত স্তরেও এক ধাপ এগিয়ে যাবে। এবং ঠিক এখানেই শুরু হয়েছে নতুন প্রশ্ন। দেখুন, রিপোর্ট অনুযায়ী ফ্রান্সের একটি গুরুত্বপূর্ণ অ্যারোস্পেস কম্পোনেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যারা রাফালের ইলেকট্রনিক সিস্টেমের কুলিং যন্ত্রাংশ তৈরি করে থাকে, তা একটি মার্কিন বিনিয়োগকারী গ্রুপের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই কুলিং সিস্টেম কিন্তু একটি যুদ্ধবিমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ককপিট ডিসপ্লে প্রচণ্ড তাপ তৈরি করে। কুলিং সিস্টেম ব্যর্থ হলে পুরো সেন্সর প্যাকেজ ঝুঁকিতে পড়তে পারে। এখন প্রশ্ন হলো, যদি এই কোম্পানি মার্কিন আইনের আওতায় চলে যায় তাহলে ভবিষ্যতে কি রপ্তানি নিয়ন্ত্রণের মাধ্যমে চাপ তৈরি করা সম্ভব। বন্ধুরা, আমেরিকার একটি আইন রয়েছে, ITAR, ইন্টারন্যাশনাল ট্রাফিক ইন আর্মস রেগুলেশন। এই আইনের মাধ্যমে যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা বা কৌশলগত স্বার্থের কারণ দেখিয়ে সামরিক প্রযুক্তি রপ্তানি সীমিত করতে পারে। দেখুন, এর ফলে ভবিষ্যতে যদি কখনো ভারতের সাথে আমেরিকার সম্পর্কের অবনতি ঘটে তাহলে কিন্তু আমেরিকা এই আইনের মাধ্যমে চাইলে রাফালের গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট রপ্তানি বন্ধ করে দিতে পারে। বন্ধুরা, আমি বলছি না যে এমনটাই ঘটবে, তবে জিও পলিটিক্সে এরকমটা স্বাভাবিক বিষয়। বন্ধুরা, ফ্রান্সের ভেতরে প্রতিরক্ষা শিল্প নিয়ে রাজনৈতিক মতভেদ তৈরি রয়েছে। কিছু মহল মনে করে কৌশলগত কোম্পানি বিক্রি করা উচিত নয়। একই সময়ে মার্কিন ইউরোপ সম্পর্কেও টানাপোড়েন চলছে। ট্যারিফ, ন্যাটো, রাজনৈতিক বক্তব্য সব মিলিয়ে পরিস্থিতি সংবেদনশীল। বিশ্লেষক ধারণা করছেন, ফরাসি রাজনীতিতে চাপের মাত্রা বাড়লে বড় প্রতিরক্ষা সিদ্ধান্তগুলো প্রভাবিত হতে পারে। তবে এটাও সত্য, ফ্রান্স ঐতিহাসিকভাবে প্রতিরক্ষা স্বাধীনতা রক্ষা করতে সচেষ্ট। বিষয়টি কিন্তু শুধু রাফাল না, বিশ্ব খুব দ্রুত মাল্টিপোলার কাঠামোর দিকে যাচ্ছে। ডলারাইজেশন, আঞ্চলিক জোট, ব্রিক্স সম্প্রসারণ সবই সেই ইঙ্গিত। ভারত নিজেকে ভারত মহাসাগরীয় অঞ্চলের একটি প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হলো বৈশ্বিক জ্বালানি রুট, আন্তর্জাতিক বাণিজ্য, সামুদ্রিক যোগাযোগ লাইন। ইতিহাস বলছে, যে শক্তি ভারত মহাসাগর নিয়ন্ত্রণ করেছে তার প্রভাব বিশ্ব রাজনীতিতে বেড়েছে। সাম্প্রতিক চ্যাগস দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাষ্ট্র ও মরিশাসের মধ্যে আলোচনার পর বিষয়টি আবার আলোচনায় এসেছে। এই অঞ্চলে অবস্থিত দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি দীর্ঘদিন ধরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কিছু বিশ্লেষক মনে করেন, ভারত মহাসাগরে শক্তির ভারসাম্য ভবিষ্যতে নতুনভাবে নির্ধারিত হতে পারে। আর অন্যদিকে ভারত ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়েছে। ইসরায়েলও ভারতকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখে। যদি এই 3 দেশের সামরিক সম্পর্ক গভীর হয় তাহলে ভারত মহাসাগরে নতুন নিরাপত্তা আর্কিটেকচার তৈরি হতে পারে। এই সম্ভাবনায় বড় শক্তিগুলোকে দৃষ্টি আকর্ষণ করছে। আমরা বাংলাদেশি হিসেবে বিষয়টা দেখব আমাদের বাস্তবতা থেকে। দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলালে তার প্রভাব কিন্তু সরাসরি আমাদের কূটনীতি, বাণিজ্যিক এবং নিরাপত্তার উপরেও পড়বে। যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু এক ধরনের ভারসাম্য বজায় থাকবে। ভারত যদি দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু আমাদের জন্য সমস্যা সৃষ্টি করবে। যদি দুর্বল হয়ে যায় তাহলে ভারত মহাসাগরে প্রভাব বিস্তার করার জন্য বড় শক্তিগুলোর দ্বন্দ্ব বাড়বে, যার কারণে আমাদের মতো ছোট দেশগুলোর জন্য কৌশলগত ভারসাম্য রক্ষা করা কঠিন হবে। বাংলাদেশ বরাবরই ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে, তাই এই পরিবর্তনগুলো আমাদের গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত। সামনে যদি ভবিষ্যতে কোনো সরবরাহ ঝুঁকি তৈরি হয় তাহলে সম্ভাব্য সমাধান হতে পারে
লোকাল কম্পোনেন্ট উৎপাদন, যৌথ প্রযুক্তি উন্নয়ন, বিকল্প সরবরাহ চেইন, দীর্ঘমেয়াদী কৌশলগত চুক্তি। ইতিমধ্যেই ভারত প্রতিরক্ষা স্বনির্ভর হওয়ার দিকে এগোচ্ছে। সরাসরি বলছি না যে কালকেই রাফায়েলের ডেলিভারি বন্ধ হয়ে যাবে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে লিভারেজ তৈরি করা একটা বাস্তবতা। চাপ, পাল্টা চাপ, দর কষাকষি, এভাবেই বড় শক্তিগুলোর খেলা চলে। রাফাল ইস্যুতে সেই বৃহত্তর খেলায় একটি অধ্যায় মাত্র। রাজনীতি একটি দাবার বোর্ড, চাল অনেক আগেই বসানো হয়, কিন্তু ফলাফল পরে দেখা যায়। বাংলাদেশের হিসেবে আবেগ দিয়ে নয়, বিশ্লেষণ দিয়ে বিষয়গুলো বোঝা উচিত। কারণ দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ বদলালে তার ঢেউ কিন্তু আমাদের দিকেও আসবে। সময় চাই বাংলাদেশ যেন মধ্যপ্রাচ্যের মতো বড় শক্তিগুলোর খেলার মাঠ হয়ে না ওঠে। পররাষ্ট্রনীতি সবসময় ভারসাম্যপূর্ণ হওয়া উচিত। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবশেষে একটি কথাই বলবো, ভালো থাকুন এবং বাংলাদেশকে ভালোবাসুন। এই ধরনের বিশ্লেষণধর্মী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।